রস্বইকারের ব্যবহার আমরা শিখেছিলাম। আমরা কিন্তু প্রথমেই আলোচনা করেছিলাম যে আজকের ক্লাসে আমরা কি কি আলোচনা করব। আমরা আলোচনা করবো নত্যবিধানের 5টা নিয়ম, আমরা আলোচনা করবো সত্যবিধান নিয়ে, আমরা আলোচনা করবো হচ্ছে রস্বইকারের ব্যবহার নিয়ে। এবার আমরা আলোচনা করছি রস্বইকারের 5টি নিয়ম নিয়ে, অর্থাৎ কোথায় কোথায় রস্বইকার ব্যবহার করতে হয় তার আলোচনা। তো আসো আমরা চলে যাই রস্বইকারের 5টি নিয়মের আলোচনায়। প্রথম রুলস কি বলছে, চমৎকার একটি রুলস, আমরা জানি কিনা, দেশ, ভাষা এবং জাতির নামের বানান লিখতে গেলে আমরা রস্বইকার ব্যবহার করব। দেশের নামের বানান, জাতির নামের বানান এবং ভাষার নামের বানানের ক্ষেত্রে রস্বইকার ব্যবহার করবা। যেমন ধরো আমি তোমাদের দেখাচ্ছি দেশের নামের বানান, জার্মানি একটি দেশ, জার্মানি লিখলাম আমি, এই যে জার্মানি। জার্মানি লিখতে গেলে আমাকে একটি কার চিহ্ন ব্যবহার করতে হবে, হয় রস্বইকার অথবা দীর্ঘইকার। আমি কি করব, যেহেতু আমি বলছি দেশের নামের বানান, আমি অবশ্যই এখানে কি করবো বলতো, রস্বইকারটাকে ব্যবহার করব। তাহলে আমি বলছি ভাষা, কি ভাষা, ফরাসি, হ্যাঁ ফরাসি, এই যে ফরাসি, বা ফার্সি, আমরা বলছি ফার্সি, এই যে ফার্সি ভাষা, তাই তো, ফার্সি বলছি আমরা, তাই না। এই যে ফরাসি বলতে পারি আমরা, ফার্সি, এই যে ফার্সি ভাষা বলছি, ফার্সি বলছি আমরা। তারপর বলতে পারি জাতির নামের বানান, কি বলতো, যে ফরাসির কথা বলছিলাম আমরা, ফরাসি, ফরাসি একটি জাতির নাম, ফ্রান্সের অধিবাসীদেরকে ফরাসি বলা হয়ে থাকে, হ্যাঁ তাই তো নাকি, কি বলো। দেখো আমরা জানলাম দেশের নামের বানান, ভাষার নামের বানান এবং জাতির বানান লিখতে গেলে আমরা কি করে রস্বইকার ব্যবহার করবো। আমরা একটা জাতির নাম লিখতে পারি বাঙালি, এই যে বাঙালি, আমাদেরকে বাঙালি বলা হয়, তাই তো, এই বাঙালি লিখতে গেলে আমরা কি করবো বলতো, রস্বইকার ব্যবহার করব। চমৎকার ব্যাপার, তাই তো, আমরা অনেকেই ভুল করতাম, আশা করছি এখন আর আমাদের এই ভুলগুলো হবে না। তবে প্রিয় শিক্ষার্থী, নিয়মের মধ্যে কিন্তু আবার অনেক ব্যতিক্রম ব্যাপার ট্যাপার থাকে। কি ব্যতিক্রম রয়েছে দেখো, মনে রাখবা দেশের নাম হওয়ার পরেও বা জাতির নাম হওয়ার পরেও কোথাও কোথাও এই আমরা রস্বইকার ব্যবহার করতে পারি না। যেমন ধর আমি ব্যতিক্রম দিয়ে লিখছি, দুই একটা এক্সাম্পল, ব্যতিক্রম কি রয়েছে তোমরা তোমরা কি বলতে পারো, বলো তো, দুই একটা শুনি। যে স্যার আপনি বললেন দেশের নাম, কিন্তু তারপর দেখেন এখানে দীর্ঘইকার রয়ে গেছে, কোথায়, চীন, এই যে চীন শব্দটা যখন আমরা লিখছি, চীন, তাই না, চীন বানান লিখতে গেলে দেশের নাম, তারপর এখানে দীর্ঘইকার ব্যবহার করা লাগছে। আমরা কি বলছি বলতো, কাশ্মীর বলছি, কাশ্মীর, এটা কাশ্মীর লিখতে গেলে, তাই তো, এটা কিতরিন শব্দ, হ্যাঁ সংস্কৃত ভাষা থেকে আসছে, এই জন্য এটার মধ্যে দীর্ঘইকারকে পরিবর্তন করা যায় না, এটা রস্বইকারই রাখতে, সরি দীর্ঘইকারই রাখতে হবে। এরপর আমি বলতে পারি কি বলতো, আর কি আছে, মালদ্বীপ রয়েছে, যে মালদ্বীপ, দেখো এই মালদ্বীপ, তাই তো, এই যে মালদ্বীপ লিখতে গেলে আমরা দীর্ঘইকার ব্যবহার করছি। শ্রীলঙ্কা, এই যে শ্রীলঙ্কা, হ্যাঁ শ্রীলঙ্কা, ঠিক তো নাকি। এগুলো দেখো লিখতে গেলে তুমি কিন্তু, হ্যাঁ শ্রীলঙ্কা, দুঃখিত একটু অপেক্ষা করো। ঠিক আছে, আচ্ছা, ভারতীয় হতে পারে, দেখো এগুলোর মধ্যে তুমি দীর্ঘইকার পরিবর্তন করতে পারবে না। তো আশা করছি আমি এই প্রথম রুলসটা তোমরা খুব ভালো করে আয়ত্ত করতে পেরেছো, চমৎকার একটি রুলস। আমরা চলে যাচ্ছি পরের অংশে, অর্থাৎ আমরা পরের অংশের জন্য আমরা একটু ক্লিন করে নিচ্ছি, যাতে আমাদের পরের রুলসটা ভালোভাবে এখানে আমরা লিখতে পারি, উল্লেখ করতে পারি। তো আসলে দেখি আমরা পরের রুলস কি বলছে। পরের রুলস বলছে হচ্ছে, হ্যাঁ অপ্রাণীবাচক, অপ্রাণীবাচক ও ইতর প্রাণীবাচক শব্দের শেষে রস্বইকার হয়। অপ্রাণীবাচক কি, মানে যার প্রাণ নাই, তাই তো, আর ইতর প্রাণী মানে হচ্ছে যার প্রাণ রয়েছে বটে, কিন্তু ওই যে অনুভূতি প্রকাশে পুরোপুরিভাবে সক্ষম নয়, এরকম কোন শব্দ যদি আমরা পাই, সেটা যদি অতৎসম শব্দ হয়, তাহলে সেই শব্দগুলোর বানান লিখতে গেলে আমরা কি করবো বলতো, আমরা রস্বইকার ব্যবহার করবো। যেমন ধরো আমি বললাম বাড়ি, এই যে বাড়ি, বাড়ি হচ্ছে একটু অপ্রাণীবাচক শব্দ, তাই তো, দেখো বাড়ি বানান লিখতে গেলে আমরা কি করব, হ্যাঁ রস্বইকার ব্যবহার করব। নারী হবে নাকি, নারী, নারীর কি প্রাণ আছে নাকি নাই, নারী যেহেতু প্রাণ আছে, তাহলে আমরা এর মধ্যে রস্বইকার ব্যবহার করবো না, দীর্ঘইকারই ব্যবহার করব। তাহলে আমরা দেখি আর কি রয়েছে অপ্রাণীবাচকে, গাড়ি রয়েছে, গাড়ি, তাই তো, এই যে গাড়ি বানান লিখতে গেলে আমরা কিন্তু কি করছি বলতো, রস্বইকার ব্যবহার করছি। তারপর ধর আমরা ইতর প্রাণী দিয়ে দেখি, আমরা দেখি পাখি, এই যে পাখি, পাখি লিখতে গেলে আমরা কি করছি বলতো, রস্বইকার ব্যবহার করে দিচ্ছি। শিশু হতে পারে, এরকম শব্দগুলোর বেলায় আমরা কি করবো বলতো, রস্বইকার ব্যবহার করে দিব। আমরা এরপরে 3 নম্বর রুলসে দেখতে পাচ্ছি, আলি প্রত্যয় যোগে গঠিত শব্দের বানান রস্বইকার হবে। প্রত্যয় তোমরা কি চেনো, প্রত্যয় কাকে বলে বলতো, প্রত্যয়ের ইংরেজি নাম হচ্ছে সাফিক্স। সাফিক্স কোথায় বসে, শব্দের পরে বসে, প্রত্যয় শব্দের পরে বসে, অর্থাৎ এই প্রত্যয়ের নাম হচ্ছে আলি প্রত্যয়। অর্থাৎ যদি কোনো শব্দের শেষে তুমি আলি যুক্ত করো, সরিয়া লস্কার আলি, এবং সেটা যদি নতুন করে শব্দ তৈরি করতে সাহায্য করে, তাহলে সেই নতুন শব্দটি কিন্তু অবশ্যই রস্বইকার দিয়ে তোমাকে লিখতে হবে। তোমরা আমার সাথে স্বীকার করবে নিশ্চয়ই, এই যে সোনালী বানানটা আমরা যখন লিখি, আমরা অনেকেই কি করি বলতো,
দ্বিকার ব্যবহার করে থাকি। যখন আমরা লিখি রূপালী, তখন আমরা অনেকেই এরকম দ্বিকার ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই রুলস বলছে না, এটা কিন্তু ভুল বানানো হয়েছে, এটাও ভুল বানান, এটাও ভুল বানান। তাহলে আমরা কি করব? কারণ কি, দেখো আমি যখন লিখছি, দেখো রূপা, এই যে রূপা লিখছি আমি, রূপা, এই রূপার সাথে আমি একটা আলি যুক্ত করেছি, আলি, এই যে আলি যুক্ত করেছি। যেহেতু রূপার সাথে আলি যুক্ত হয়েছে, এই আলি যেহেতু রস্যিকায় দিয়ে যুক্ত করা, এজন্য যখন আমি রূপালী লিখবো, তখন আমি লিখবো হচ্ছে অবশ্যই রূপালী বানানের রস্যিকার দিয়ে, অর্থাৎ সেখানে কোনো দ্বিকার ব্যবহার করা যাবে না। ঠিক একই রকম ভাবে সোনালীর মধ্যে করা যাবে না, হেয়ালির মধ্যে করা যাবে না, খামখেয়ালির মধ্যে করা যাবে না, ভাত আলি, ডিম আলি, ঝাড়ু আলি, যত আলি আছে, কোন শব্দের বানানে কি করা যাবে না বলতো? দ্বিকার ব্যবহার করা যাবে না, রস্যিকার ব্যবহার করতে হবে। তবে এখানে একটি কথা রয়েছে। কথাটা কি? যদি কারো নামের বানানো হয়, কোনো প্রতিষ্ঠানের নামের বানানো হয়, এবং সেটা যদি সেটা প্যাটার্ন করা হয়ে যায়, তখন সেই বানানগুলো আমরা, এগুলো আসলে ভুল ধরার কোনো সুযোগ নাই। সে চাইলে রস্যিকারে ব্যবহার করতে পারে, সে চাইলে দ্বিকারে ব্যবহার করতে পারে। তবে আমরা জেনারেলি যদি ব্যবহার করি, অবশ্যই আমাদের এই রুলগুলো কিন্তু মেনে চলতে হবে। অর্থাৎ সোনালী, হ্যাঁ, সোনালী আঁশ, পাটকে সোনালী আঁশ বলা হয়, অবশ্যই রস্যিকার দিয়ে লিখবো। রূপালী ইলিশ বলছি আমরা, অবশ্যই রস্যিকার দিয়ে লিখবো। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা এই রুলসটি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। এরপরে আসো আমরা চলে যাব পরের আলোচনায়। পরের আলোচনায় কি বলছে বলো? 4 নাম্বার রুলস এর কথা বলছে। কি আছে 4 নাম্বার রুলসে, একটু দেখি আমরা। হ্যাঁ, 4 নাম্বার রুলস বলছে পদাশ্রিত নির্দেশক আর্টিকেল টি এর ব্যবহার। এই টি কখনোই তুমি দ্বিকার দিয়ে লিখতে পারবে না। অর্থাৎ তুমি যদি আর্টিকেলের টি বোঝাও, অর্থাৎ দায়ের যে ব্যবহারটা রয়েছে টি, এই টিটা সবসময় রস্যিকার দিয়ে হবে। এটা খুব সহজ একটি নিয়ম, আমরা সবাই এটা লিখেও থাকি, কিন্তু আমরা জানি না, এজন্য হয়তো রুলস উল্লেখ করতে পারি না। কিন্তু আমরা আজকে শিখে নিব। যেমন আমি বললাম কলম টি, আমরা জানি টি দিয়ে নর্মালি নির্দিষ্ট করে বোঝায়। এই কলমটি যখনই আমি লিখছি, তখন আমি কি করবো বলতো? আমি রস্যিকারটা দিই, কিন্তু টটা লিখবো, তাই তো? কারণ এখানে অন্য কিছু করা যাবে না। বইটি, খাতাটি, কলমটি ইত্যাদি এই জাতীয় যত শব্দ রয়েছে, সবই তুমি রস্যিকা দিয়ে লিখবা। এরপরে আসো আমরা পরের অংশে চলে যাই। পরের কি বলছে? 5 নম্বর রুলস কি বলছে? বাংলা ক্রিয়াবাচক শব্দে রস্যইকার ব্যবহার করা লাগে। ক্রিয়াবাচক শব্দ, অর্থাৎ যদি কোনো কাজ করাবো যায়, তাহলে সেই বানান লিখতে গেলে কখনই আমরা দ্বিকার বোঝাবো না, দ্বিকার দিয়ে লিখবো না। ধর আমি বললাম কাজটি আমি করি, এই যে কাজটি করি। তোমাকে আমি ধরি, হ্যাঁ, এই যে ধরি, দেখো এই যে ধরি, হ্যাঁ, তো এই যে দেখো ধরি লিখলাম আমি, এই যে ধরি। কি বলি? আমি এখন পড়ি, তুমি চলে যাও, আমি এখন পড়ছি ভাই, তুমি আমাকে ডিস্টার্ব করো না, এই যে আমি বললাম পড়ি। দেখো এই যে ক্রিয়াবাচক শব্দের বানান, এগুলোর বলে আমরা কি করবো? সবসময় রস্যিকারী ব্যবহার করবো। তো শিক্ষার্থী, আমাদের দেখতে দেখতেই রস্যিকারের ব্যবহারের 5টা নিয়ম কিন্তু শেষ হয়ে গেল।